তাহলে ৭১-এর বয়ান যারা দেয়, ধর্মনিরপেক্ষতার বয়ান দেয়, তারাই হচ্ছে ভারতের পেইড এজেন্ট। ভারত যে চিন্তা করতেছে, দুনিয়ার এত জায়গা থেকে হঠাৎ পলাশবাড়িতে তোমার এই মূর্তি বানানোর শখ হলো কেন? তুমি যদি রংপুর নেওয়ার চিন্তা করো, সে চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয়ে যাবে। জান দিব, জুলাই দিব না। কেন বলি? আমরা ইন্ডিয়ার আজাদি চাই না, সেই জন্য আমরা কি হচ্ছে জীবন দিয়ে দেবো, তাও ইন্ডিয়ার আধিপত্যবাদ মানবো না, ইন্ডিয়ার গোলামি করব না। সেজন্য বুক পেতে দিছি, আসো কত গুলি করতে চাও। বর্ডারের মানুষগুলো লাঠি নিয়ে গেছে, আর বিএসএফ এর হাতে কি? বিএসএফ এর হাতে আর্মস। মানুষ তারপর কি জন্য গেছে? মানুষের এই যে প্রতীক, ভারত এটাকে ভয় পায়। শোনেন, ভারতকে একটা জিনিস বলতে হবে, ডোকালাম টু লালমনিরহাট। যদি কোনোদিন জীবনে সময় পায়, একটা সিনেমা বানায় যাব। এই সিনেমার নাম হবে লালমনিরহাট টু ডোকালাম। এটাই আমাদের স্বপ্ন, এটাই বাংলাদেশের স্বপ্ন। এবং এই ডোকালাম টু লালমনিরহাট যদি সত্য হতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে চীন এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে হবে। ভারত কোনোদিন আমাদের বন্ধু না। এবং বাংলাদেশে আজকে যে অবস্থাটা করছে, হাসিনা নাইট ভিশন ক্যামেরা তো দূরের কথা, আমার বিডিআরকে অথব্য করে দেওয়ার জন্য রাতের বেলাতে তারা দেখবে, সে চশমাটুকুন কিনে দেয়নি। রাতের বেলা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমার বিডিআর কিভাবে পাহারা দিচ্ছে, জনগণ এখনো কিভাবে টর্চ লাইট নিয়ে পাহারা দিতে, আরে মোবাইলের লাইট নিয়ে পাহারা দিচ্ছে। সত্যিই তারা অতন্ত্র প্রহরী। আমি বারবার বলছিলাম, একটা গুলি চললে 2টা গুলি চলবে। আমাদের উচিত কি জানেন? ক্ষণিকের জন্য হলেও পাকিস্তানকে কি করা, অনুরোধ করা, তাদের যে রেঞ্জার্স আছে, পাকিস্তান রেঞ্জার্স যারা বর্ডারকে পাহারা দেয়, সেই রেঞ্জার্সকে নিয়ে এসে লালমনিরহাটে মোতায়েন করে দাও। দেখি না ভারত কোথায় থাকে। আমার জনগণের এরিয়াতে আজকে ভারত দেখছেন বোধহয় আপনি, ভারতের যে বিএসএফ দৌড় মেরে পালাইছে। দয়া করে বিডিআরের যে হত্যাকাণ্ড ইন্ডিয়া চালাইছে, তার জন্যে আন্তর্জাতিক আদালতে যান। রিপোর্ট আছে আপনার হাতে যে ভারত এই হত্যাকাণ্ড ঘটাইছে। দয়া করে জাতিসংঘে লেখেন, দয়া করে কমনওয়েলথে লেখেন, দয়া করে ইউরোপের সমস্ত রাষ্ট্রে লেখেন যে ভারতকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক। আমেরিকা তো এই কাজ করছে, বিভিন্ন দেশকে সন্ত্রাসী রাষ্ট্র বলে তার বাজেয়াপ্ত করেন সম্পদ। তো সবাই মিলে এই সত্যগুলো লিখে পাঠানো হোক, ভারতের সম্পদ যেখানে যেটা যেভাবে আছে বাজেয়াপ্ত করা হোক। যদি এটা না করেন, পাকিস্তান রেঞ্জার্সদেরকে নিয়ে আসেন। আমি বলতেছি না পাকিস্তান সেনাবাহিনীকে নিয়ে আসেন, আপনি তো নিজের প্রতিরক্ষার জন্য আরেকজনকে নিয়ে আসতেই পারেন। আনেন, 10,000 নিয়ে আসেন। দেখি না বেটা ভারত কত পারে। আরে ভাই, আমরা সেই জাতি, রোহিঙ্গাদেরকে আশ্রয় দিছি, মুসলমানদেরকে কোনো জায়গায় নিগৃহীত হতে দিবে না, কারণ রুজির মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু ভারত যে চিন্তা করতেছে, দুনিয়ার এত জায়গা থেকে হঠাৎ পলাশবাড়িতে তোমার এই মূর্তি বানানোর শখ হলো কেন? তুমি যদি রংপুর নেওয়ার চিন্তা করো, সে চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয়ে যাবে। কারণ আমি তাহলে ডোকালম টু লালমনিরহাট এতটুকুনি যথেষ্ট ভারতের চিন্তা করার জন্যে। আর আপনি বলছেন শুভেন্দুর কিছু করার ক্ষমতা নেই। শুভেন্দু পশ্চিমবাংলা কি একটা রাষ্ট্র? না, একটা প্রভিন্স। যারা বলে 2 বাংলা 1 করো, আর 2 বাংলা 1 করো, একটা স্বাধীন দেশ কি যায় আর একটা পরাধীন হব? ভারতের সমস্যাটা কি? ভারতের সমস্যা হচ্ছে আমরা মুসলমান, এইটা সমস্যা। ভারতের সমস্যাটা কি? আমরা মুসলমান, এটাই ভারতের সমস্যা। আজকে যারা দেখবেন আপনি সবসময় কথা বলে ধর্মনিরপেক্ষতা, তাদের মুখে দেখবেন সবচেয়ে বেশি ৭১-এর বয়ান। তাহলে ৭১-এর বয়ান যারা দেয়, ধর্মনিরপেক্ষতার বয়ান দেয়, তারাই হচ্ছে ভারতের পেইড এজেন্ট। ৭১ হচ্ছে ভারতের বাই প্রোডাক্ট। ৭১ কদিন আপনার স্বাধীনতা ছিল না। এবং যারা আমরা এই কথা বলি,
তাদেরকেই আপনি কালকে দেখবেন যে কিভাবে ওই বট বাহিনী লেলিয়ে দেয়, এবং বিএনপিটা বুঝতে ব্যর্থ হচ্ছে বারবার। মির্জা ফখরুল ইসলাম আলমগীররা সেটা বুঝতে ব্যর্থ হচ্ছে। কোথাও মির্জা ফখরুল ইসলাম তার উচিত ছিল বলা, এবারের আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে মুগ্ধরা, আবু সাইদরা, যে আমাদের শত্রু ভারত, ভারতকে প্রতিহত করতে হবে। না, উনি কি রাজনৈতিকভাবে জামাতকে মোকাবেলা করতে হবে, আর রাজনৈতিকভাবে ইন্ডিয়াকে মোকাবেলা করেন, সে কথা বলতে পারেন। আজকে তিস্তা, চলেন লং মার্চ করি, চলেন লং মার্চ করি। ডাক দেন না কেন জনগণকে? চুক্তি সই করতে কেন এত দেরি হচ্ছে? কেন আপনারা আন্তর্জাতিক আদালতে যাচ্ছেন না? এই যে হাত বের করে বন্দুকের সামনে যে যখন একটা লোক দাঁড়ায়, কিভাবে দাঁড়ায়, কেন দাঁড়ায়? মৃত্যুর তামান্না থেকে, শহীদ হওয়ার তামান্না থেকে। তো কেউ এভাবে দাঁড়ায় কোনো দিন? গুলি করতেছেন আপনারা, তো আমার হাতে কিছু না, একটা লাঠি, একটা লাঠি নিয়ে, বা এই ধরে না, এটা একটা লাঠি, এই লাঠি নিয়ে আমি বন্দুকের সামনে দাঁড়াবো, বলো চালাও গুলি। প্রথমে একটা গুলি আমার বুকে লাগলো, দ্বিতীয় গুলি লাগলো, তারপর আমি আউটসাইড পড়ে গেলাম। মুখ ধরা দেখতেছে, গুলি চলতেছে, তার মধ্যে পানি লাগবে, পানি বলে চলে যাচ্ছে। ফায়াজ একটা স্কুলের ছাত্র, গুলি চলতেছে, তার মধ্যে বের হয়ে গেছে। এদের হাতে কি গান ছিল? না।